নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে একটি জুনিয়র ডাক্তারকে কত নৃশংসভাবে তাকে খুন এবং তাকে ধর্ষণ করা হয়েছে। আর তার জন্যই কিন্তু, তার বিচারের জন্যই কিন্তু সারা বাংলা সহ সারা দেশ কিন্তু গর্জে উঠেছে। আর সেই নির্মম ঘটনার তদন্তভার দায়িত্ব নিয়েছেন সিবিআইয়ের অফিসাররা। সিবিআইয়ের হাতে এই তদন্ত যাওয়ার পরে আমরা কিন্তু এই তদন্তের সঠিক বিচারের জন্য আশায় বুক বাঁধছি। তো আজকে আমাদের এই ভিডিওর টপিক হলো সিবিআই। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে সিবিআই কি, সিবিআই কিভাবে কাজ করে, সিবিআই এর ইতিহাস কি, সিবিআইয়ের বিভিন্ন ডিভিশনগুলো কি আছে এবং সিবিআইয়ের মূল কাজ কি, আর সিবিআই নিয়ে কি বিতর্ক আছে। ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো সিবিআই ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সিবিআইয়ের ভূমিকা। তো কেন এই সিবিআইয়ের প্রসঙ্গ আবার এই খবরের শিরোনামে এসছে বলেই দিলাম আগে, যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে একজন জুনিয়র লেডি ডাক্তারকে কত নৃশংসভাবে তাকে রেপ করা হয়েছে আর তাকে খুন করা হয়েছে। আর তার প্রতিবাদেই বা তার বিচার চেয়েই কিন্তু সারা বাংলা সারা ভারত গর্জে উঠেছে। কলকাতা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছিল, কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে কিন্তু এক গুচ্ছ অভিযোগ উঠেছে সাধারণ মানুষের তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন। আর সিবিআই কিন্তু এই ঘটনার তদন্ত কাজ শুরু করেছেন এখন। আর সেই নিয়ে কিন্তু সিবিআইয়ের প্রতি যে আমাদের ট্রাস্ট আছে, যে বিশ্বাস আছে, সেই নিয়ে আমরা আশায় বুক বাঁধছি। আমরা ভাবছি যে সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে এই যে জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হলো তার তদন্তের বিচার হবে এবং তার সঠিক শাস্তি হবে বা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং নিরপেক্ষ তদন্ত করবে এই সিবিআই। এখন সিবিআই কি? সিবিআইয়ের পুরো নাম হচ্ছে, আমরা সকলে জানি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর এই সিবিআই কিন্তু ভারত সরকারের প্রধান তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা পুলিশ। মেনলি এই সিবিআই হলো ভারত সরকারের এমন একটি সংস্থা বা এমন একটি তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা পুলিশ যারা সারা ভারতবর্ষের যে কোনো দুর্নীতি বা যে কোনো ক্রাইম, সেই ক্রাইমের কিন্তু তারা তদন্ত করে। এটা হলো সিবিআইয়ের মূল কাজ। আর সিবিআই কোনো কিন্তু সিবিআই কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থা নয়, যেটি কিন্তু নন কনস্টিটিউশনাল বডি। এমনকি সিবিআই কিন্তু একটি অবিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ নন স্ট্যাটিউটারি বডি। এখন সিবিআইয়ের ইতিহাস কী আছে বা সিবিআই কীভাবে গঠিত হলো? স্বাধীন ভারতবর্ষের আগে, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ব্রিটিশ ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিল। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যুদ্ধকে নিয়ে যাতে কোনো দুর্নীতি না হয় বা সেই দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার 1941 সালে একটি পুলিশ আইন এনেছিল, যে পুলিশ আইনটির নাম হচ্ছে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, যারা কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভারতবর্ষে যে সমস্ত দুর্নীতি হয়েছিল তার তদন্ত কাজ শুরু করেছিল। বা এরপর ভারতের স্বাধীনতার সময় বা দেশ ভাগের সময়, ঠিক তার একটু আগে 1946 সালে এই যে আগে যে রুলসটা তৈরি করা হয়েছিল বা যে অ্যাক্ট তৈরি করা হয়েছিল, যে পুলিশ তৈরি করা হয়েছিল, সেটাকে রিফর্ম করা হয় বা সংস্করণ করা হয় এবং নতুন একটি অ্যাক্ট নিয়ে আসে, যেটি হলো দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে কিন্তু আবার এই তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়। এরপর ভারতবর্ষ স্বাধীনতা পায়। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পরেই কিন্তু এইরকমই একটি যে গোয়েন্দা সংস্থা গঠনের জন্য বা তাকে আরও ক্ষমতা দেওয়ার জন্য বা তাকে পুনঃসংস্করণ করার জন্য দাবি উঠে এবং সর্দার বল্লভভাই প্যাটেল, স্বাধীন ভারতের যিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তখন থেকে তিনি কিন্তু এই উদ্যোগ শুরু করেছিলেন। কিন্তু 1963 সালে প্রথম ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এই সিবিআইকে প্রতিষ্ঠা করেছিল। কোন কমিটির সুপারিশে সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামে মেলে হলো সান্থানাম কমিটি রিপোর্টে। সান্থানাম কমিটি রিপোর্টে কিন্তু সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল। এখন সিবিআই কিন্তু প্রথমে ছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। পরবর্তী ক্ষেত্রে এই সিবিআইকে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত থেকে সরিয়ে নিয়ে মিনিস্ট্রি অফ পার্সোনালের আন্ডারে নিয়ে আসা হয়। সিবিআই যে একাডেমি আছে বা ট্রেনিং সেন্টার আছে, সেই একাডেমি কিন্তু কোথায় অবস্থিত? গাজিয়াবাদে অবস্থিত।
এখন সিবিআইয়ের যে বডি, সেই বডিটা নিয়ে আমরা আলোচনা করব। সিবিআইয়ের যিনি হেড বা এই বডির যিনি হেড, সেই পদটি হলো ডিরেক্টর, অর্থাৎ সিবিআইয়ের ডিরেক্টর। এই পদে যিনি থাকেন তিনি কিন্তু একটি আইজি র্যাঙ্কের এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার হন। তার মেয়াদ কত বছর? তার মেয়াদ কিন্তু 2 বছর। 2013 সালে লোকপাল আইন অনুযায়ী তখন কেন্দ্র সরকার কিন্তু এই সিবিআইয়ের যে হেড হবে সে নিয়ে একটি কমিটি তৈরি করেছিল, যেখানে 3 সদস্যের একটি কমিটি ছিল। যে কমিটির মাথায় হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, আর তার সাথে একজন থাকেন যিনি হলেন বিরোধী দলনেতা, আর একজন থাকেন যিনি হলেন সুপ্রিম কোর্টের জাজ। অর্থাৎ প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের জাজ, এই 3 জনের কমিটি ঠিক করেন সিবিআইয়ের মাথায় বা সিবিআইয়ের হেড বা সিবিআইয়ের ডিরেক্টর কে হবেন। শুধু একজন ডিরেক্টর নয়, এই একজন ডিরেক্টরের সাথে থাকেন স্পেশাল ডিরেক্টর থাকেন, অ্যাডিশনাল ডিরেক্টর থাকেন, জয়েন্ট ডিরেক্টর থাকেন, এমনকি থাকেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল থাকেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং অন্যান্য দক্ষ এবং তারা কোয়ালিফাইড পুলিশ অফিসার। এই মুহূর্তে সিবিআইয়ের এই তদন্তের স্বার্থে প্রায় 5,000 জন স্টাফ আছে সারা ভারতবর্ষে, যাদের কিন্তু শাখা সংগঠন কিন্তু অনেকগুলি রাজ্যেই অবস্থিত। যেমন কলকাতার সিজিও কমপ্লেক্স হচ্ছে আমাদের সিবিআইয়ের কলকাতার রিজনাল সেক্টর। আর এই সিবিআইয়ের যে 5,000 জন এক্সপার্ট আছে তাদের মধ্যে কিন্তু আছেন বিভিন্ন এক্সপিরিয়েন্স ল অফিসার আর ফরেনসিক ল্যাবের এক্সপার্টরা আছেন। বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর হচ্ছেন প্রবীণ সুদ। ভারতবর্ষের সিবিআইয়ের প্রথম ডিরেক্টর কে ছিলেন? প্রথম ডিরেক্টর ছিলেন ডিপি কোহলি। এখন সিবিআইয়ের যে কম্পোজিশন বা যে ডিভিশন আছে সেই ডিভিশনগুলো দেখে নেব। প্রথমে কিন্তু সিবিআই ছিল 6টা ডিভিশন, বর্তমানে হয়েছে মোট 7টা ডিভিশন। একটা হচ্ছে অ্যান্টি করাপশন ডিভিশন, যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে। একটা হলো ইকোনমিক অফিসার্স ডিভিশন, যারা যে অর্থনৈতিক দুর্নীতি বা আর্থিক ঘটনা এই সম্পর্কিত তারা তদন্তের দায়িত্ব নেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া আছে স্পেশাল ক্রাইম ডিভিশন, যে সমস্ত অপরাধগুলি হয়, স্পেশাল ক্রাইম যেগুলোকে আমরা বলি, সেই নিয়ে কিন্তু এরা সবথেকে মুখ্য ভূমিকা গ্রহণ করে তদন্তের স্বার্থে। এছাড়া আছে পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিভিশন, অর্থাৎ সিবিআই যে তদন্ত করবে বিভিন্ন দপ্তরের সঙ্গে, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে বা বিভিন্ন রাজ্য সরকারের পুলিশের সাথে যে কোঅর্ডিনেশনের দায়িত্ব বা পলিসির দায়িত্ব, সেটা কিন্তু এই ডিভিশন দায়িত্ব পালন করেন। অন্যদিকে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ঠিক করবে যে সিবিআইয়ের কোন অফিসার এই তদন্তের জন্য যাবে, এই অফিসারকে সরিয়ে দেওয়া হবে, নতুন অফিসার নিয়ে আসা হবে, বা কোন কোন টিমে কোন কোন অফিসার থাকবে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা কিন্তু দেখাশোনা করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। আর আছে ডিরেক্টর অফ প্রসিকিউশন মানে কি? সিবিআই যখন তদন্ত করছে, তদন্তকারী এই সংস্থা যখন কোনো দোষীকে গ্রেপ্তার করছে, সেই দোষীকে যখন আদালতে প্রডিউস করা হচ্ছে, আদালতে সিবিআইয়ের পক্ষে যে সওয়াল করা হবে, যা সিবিআইয়ের পক্ষে যে আইনজীবী সওয়াল করবে, সেখানে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয় এই ডিরেক্টরেট অফ প্রসিকিউশনকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডিভিশন, সেটা হচ্ছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ সিএফএসএল। অর্থাৎ সিবিআই যখন তদন্ত করতে যান, সেই স্পট থেকে অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে বা পিও থেকে যে সমস্ত যে এভিডেন্সগুলো পাওয়া যায়, তার সেই এভিডেন্সের নমুনা পরীক্ষা করার জন্য এই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি হাতে দেওয়া হয়, আর এর এক্সপার্টরাই কিন্তু সেটাকে সঠিকভাবে তদন্ত করেন। এখন সিবিআই কীভাবে তাদের এই তদন্তের দায়িত্ব বুঝে নেন? প্রথম, সিবিআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা বা ভারত সরকারের সংস্থা, তাই ভারত সরকারের নির্দেশে সিবিআই কিন্তু কোনো বিষয়ের উপরে তদন্ত শুরু করেন। দ্বিতীয় ক্ষেত্রে অনেক সময় যখন কোর্ট নির্দেশ দেন, এই যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এই ডাক্তারের যে খুন করা হয়েছে, এখানে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে তদন্তভার গ্রহণ করার জন্য, অর্থাৎ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত শুরু করেন। অন্যদিকে যখন কোনো ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে বা রাজ্য পুলিশ মনে করেন যে আমরা দক্ষ নয়, তখন রাজ্য সরকার কিন্তু এই সিবিআইকে রিকোয়েস্ট করেন যে এই বিষয়ে তারা যেন তদন্ত শুরু করেন। অন্যদিকে সিবিআই নিজের থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্টিগেশন করেন। আরও একটি বিষয় আছে, যদি কোনো ইন্টারন্যাশনাল কেস হয়, ইন্টারন্যাশনাল কোনো দুর্নীতি বা কোনো ঘটনা ঘটে, সেখানে কিন্তু তদন্তভার শুরু করেন যে ইন্টারন্যাশনাল পুলিশ আছে, অর্থাৎ ইন্টারপোল আছে, যার সদর দপ্তর অবস্থিত প্যারিসে। এই ইন্টারপোল যখন কোনো রিকোয়েস্ট করেন যে ভারতবর্ষে এই তদন্তের জাল ছড়ানো আছে, সেখানেও কিন্তু এই ইন্টারপোলের রিকোয়েস্টেও কিন্তু সিবিআই ভারতবর্ষের মধ্যে তদন্ত শুরু করেন। এখন সিবিআইয়ের
কাজ কি? মেনলি সিবিআই বলেছি যে ভারত সরকারের প্রধান তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই, অর্থাৎ ভারত সরকারের প্রধান তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করে সিবিআই। নেক্সট কি, সিবিআইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ভারতবর্ষের বা সারা ভারতবর্ষের মধ্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা যে কোনো সরকারের ভিতরে বা সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার মধ্যে যখন কোনো দুর্নীতি হয় সেই দুর্নীতির কিন্তু তদন্ত করে সিবিআই। তাছাড়া ভারতবর্ষে প্রচুর দুর্নীতির শেষ নাই। নেতা হওয়া মানে দুর্নীতি হওয়া, এটা একটা খুব কমন হয়ে গেছে। এখানে যে মানি লেন্ডারিংয়ের কেস হয় বা অর্থনৈতিক দুর্নীতি হয় সেখানেও কিন্তু সিবিআই তদন্ত করে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যখন সারদা কাণ্ড হয়েছিল, যখন রোজভ্যালি কাণ্ড হয়েছিল, সেখানে কিন্তু সিবিআই তদন্ত কভার শুরু করেছিল। সিবিআই সারা দেশের মধ্যে যে মার্ডার বা রেপ হয়, এই যে কলকাতা আরজি কর মেডিকেল কলেজে ঘটনা ঘটেছে তা তদন্ত করে। কোনো কিডন্যাপিং বা মিসিং হয়ে গেলে তার তদন্ত ঘটনা, কোনো কিডন্যাপিং বা মিসিং হলে তা তদন্তভার গ্রহণ করেন। অন্যদিকে চুরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে নোবেল চুরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, তা তদন্ত করেছিল। এমনকি এখনকার দিনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইবার ক্রাইমের ক্ষেত্রেও কিন্তু সিবিআই তদন্তভার শুরু করেন। ভারতের মধ্যে যে সমস্ত ইললিগাল অ্যাক্টিভিটিস হবে, বেআইনি কাজ হবে, সে সমস্ত বেআইনি কাজ বা দুর্নীতি যাই হোক না কেন সমস্তই কিন্তু তদন্ত করবে এই সিবিআই, যেখানে ভারতবর্ষের মানুষের একটা জীবনের থ্রেট হবে। তবে মনে রাখতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভারত সরকারের যেমন সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেরকম কিন্তু রাজ্য সরকারেরও কিন্তু সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আছে, যেটাকে আমরা বলি সিআইডি। নেক্সট হচ্ছে সিবিআইয়ের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আর লোকপালকে সাহায্য করা, যাতে ভারতবর্ষে কোনো দুর্নীতি না হয়। নেক্সট হচ্ছে ভারত সরকারের যে পুলিশ ফোর্স আছে সেই পুলিশ ফোর্সের লিডারশিপ হিসেবে কাজ করে কিন্তু এই সিবিআই। অন্যদিকে সিবিআইয়ের আরেকটা কাজ হচ্ছে কোনো তদন্তের স্বার্থে বা কোনো তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশ আর সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ বা যে সিবিআই তাদের মধ্যে একটা কোঅপারেশন করা, বা রাজ্যে যে তদন্তকারী সংস্থা আছে সিআইডি আর সেন্ট্রালে যে তদন্তকারী সংস্থা আছে সিবিআইয়ের মধ্যে একটা কোঅপারেশন তৈরি করা। অর্থাৎ কলকাতার এই আরজি কর মেডিকেল কলেজে এতদিন তদন্ত করছিল কে? কলকাতা পুলিশ। এখন তদন্ত করছে কে? সিবিআই। তাই যাতে কলকাতা পুলিশের কাছে যা ডকুমেন্টস আছে, যারা এতদিন যা তদন্ত করেছে, সেটা যাতে সহজেই সিবিআই হাতে তুলে দেওয়া হয়, সেরকম কিন্তু কোঅপারেশনের কাজ করে কিন্তু সিবিআই। অন্যদিকে যদি কোনো ঘটনা ঘটে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কেসের তদন্তের ক্ষেত্রে যখন ইন্টারপোল যখন সিবিআইকে রিকোয়েস্ট করে, তখন এই ইন্টারপোলের সাথে যে যোগাযোগ স্থাপন করে বা তদন্তে সাহায্য করা হয়, এখানে কিন্তু ভারত সরকারের নোডাল অফিসার হিসেবে কাজ করে এই সিবিআইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সিবিআইকে নিয়ে ভারতবর্ষের মানুষের কিন্তু একটা বিরাট বড় আশা আছে, বিরাট বড় একটা ট্রাস্ট আছে। আর এই ট্রাস্টটা রক্ষা করা বা ট্রাস্টটাকে ক্রমে উন্নতি করা হচ্ছে সিবিআইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। সিবিআইকে মানুষ ভরসা করে, সিবিআইকে মানুষ ট্রাস্ট করে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সিবিআই দ্রুত ইনভেস্টিগেশন করতে পারে, র্যাপিড ইনভেস্টিগেশন করতে পারে। তার কারণ হচ্ছে সিবিআইয়ের কিন্তু স্ট্রং সিস্টেম আছে, ইনভেস্টিগেশনের জন্য যে সিস্টেমটা লাগে খুব স্ট্রং সিস্টেম আছে। এমনকি সিবিআইয়ের যে অফিসাররা আছে তারা কিন্তু খুব কোয়ালিফাইড অফিসার এবং খুব এক্সপিরিয়েন্সড অফিসার। তার সাথে সিবিআইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফরেন্সিক ল্যাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই উন্নত, এবং সেটা কিন্তু প্রগ্রেসিভ, দ্রুত কিন্তু সেটাকে আপডেট করা হচ্ছে। এমনকি সেখানে যে সমস্ত ডাক্তাররা আছে বা যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারা কিন্তু খুবই এক্সপিরিয়েন্স। তার সাথে যত সময় যাচ্ছে সিবিআই কিন্তু তাদের এই তদন্তের স্বার্থে তাদের হাইটেক যে টেকনোলজি তারা কিন্তু সেটা অ্যাকোয়ার করছে, অর্থাৎ সিস্টেম তারা আপগ্রেড করছে, টেকনোলজি তারা কিন্তু আপগ্রেড করছে। আর সবথেকে বড় কথা, সিবিআইয়ের নিজস্ব একটা বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, যাতে সহজে তদন্ত করা যায় বা দ্রুত তদন্ত করা যায়। এখন এত সিবিআইয়ের এত কাজ, সিবিআই এত ভালো ভালো দিক, কিন্তু সিবিআইকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, অনেক লিমিটেশন আছে, সিবিআই বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে। কী কী লিমিটেশন আছে তা দেখব। মেনলি টার্গেটিং দ্য অপোজিশন লিডার। সিবিআই দেখা যায় যে সিবিআই যে বিষয়ে তদন্ত করে, এখন ভারতবর্ষে দুর্নীতিটা খুব কমন, সে যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন তার কাছে দুর্নীতি খুবই কমন, দুর্নীতি ছাড়া রাজনীতির নেতা হয় না। দেখা যায় যে সিবিআই সবসময় এই দুর্নীতির প্রসঙ্গে যে তদন্ত করে, সবসময় বিরোধী দলের নেতা যারা আছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাসক দল আছে, শাসক দলের বিরোধী যে সমস্ত নেতারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু বেশি অ্যাক্টিভ হয়, অর্থাৎ তাদেরকে বেশি টার্গেট করে। তাই নিয়ে কিন্তু একটা দ্বিচারিতার ব্যাপার আছে। অন্যদিকে একইভাবে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাসক দল আছে তাদের নেতারা যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, সিবিআই কিন্তু সেখানে ইনঅ্যাক্টিভ থাকে, তারা কিন্তু সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে না, ওর শাসক দলের নেতাদের বিরুদ্ধে তারা তদন্ত করে না। অন্যদিকে আর এই কারণে কয়েক বছর আগে
ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল সিবিআই হচ্ছে খাঁচার ভিতরে তোতা, অর্থাৎ কেন্দ্র সরকারের খাঁচার ভিতরে তোতা পাখি হচ্ছে সিবিআই। কেন্দ্র সরকার যা বলে সিবিআই তাই করে, কেন্দ্র সরকার যার বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলে তাই করে। আর কেন্দ্র সরকার যখন বলে যে আমাদের দলের নেতার বিরুদ্ধে তদন্ত করবে না, সিবিআই কিন্তু সেটা করে না। তাই সিবিআইকে নিয়ে কিন্তু এত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল আমাদের সুপ্রিম কোর্ট। সিবিআই যখন নিজেদের ইচ্ছায় কোনো কেন্দ্র সরকারের শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো অফিসারের বিরুদ্ধে তদন্ত করে, তখন কিন্তু এই সিবিআইয়ের সাথেই আমাদের কেন্দ্র সরকারের একটা টাসেল লেগে যায়। যার কিন্তু আমরা উদাহরণ দেখেছিলাম কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যে রাকেশ আস্থানার বা তাদের অফিসারদের যে ঝামেলাটা হয়েছিল। অন্যদিকে সিবিআই সিবিআইয়ের হাতে প্রচুর কেস, কারণ সিবিআই হচ্ছে মানুষের কাছে একটা ট্রাস্ট। ভারত সরকার সবথেকে বড় সংস্থা, তা সারা ভারত জুড়ে সিবিআইয়ের হাতে প্রচুর কেস আছে। আর প্রচুর কেস থাকলে সিবিআইয়ের কিন্তু স্টাফ কিন্তু লিমিটেড, আর তাই সিবিআইয়ের উপর কিন্তু অনেক প্রেসার। আর অনেক প্রেসার হওয়ার ফলেই কিন্তু একটা তদন্ত শেষ হওয়ার আগে কিন্তু আরও অন্য তদন্তের দায়ভার এসে পড়ছে। তারপরে দেখা গেছে যে অনেক তদন্তের ক্ষেত্রে সিবিআই কিন্তু সেটাকে কমপ্লিট করতে পারেনি, ইনকমপ্লিট রেখেই ছেড়ে দিয়েছে। যেমন রবীন্দ্রনাথের নোবেল চুরি সিবিআই কিন্তু ফায়সালা করতে পারেনি বা শেষমেশ চূড়ান্ত তদন্ত করতে পারেনি। অন্যদিকে সিবিআইকে আমরা ভরসা করি র্যাপিড ইনভেস্টিগেশন, অর্থাৎ দ্রুত ইনভেস্টিগেট করবে, কিন্তু দেখা গেছে যে সিবিআই কিন্তু দ্রুত ইনভেস্টিগেট করতে পারেনি, অনেক অনেক সময় লাগিয়ে দিয়েছে। যেমন যে সারদা কাণ্ড, রোজবেলি কাণ্ড কত বছর আগে হয়েছে, 10 বছর 12 বছর চলে যাচ্ছে, তবু কিন্তু সঠিক তদন্ত হয়নি, চলতেই থাকছে তদন্ত। আর সেই নিয়ে কিন্তু এই সিবিআইয়ের যে এই যে ডিলে, এই নিয়ে কিন্তু হাইকোর্টের কাছে সিবিআই বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়েছে কেন এত ডিলে করা হচ্ছে। অন্যদিকে সিবিআইয়ের দায়িত্ব হচ্ছে দুর্নীতি রক্ষা করা। আবার দেখা যাচ্ছে যে সিবিআইয়ের মধ্যে যারা আছে, যে সমস্ত অফিসাররা আছে, যে সমস্ত এক্সপার্টরা আছে, তারাই অনেক সময় দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যে রক্ষক সেই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে। অন্যদিকে আরও একটা সমস্যা হয় দেখা যায় যে যখন কোনো রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকারের যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, অর্থাৎ সিআইডি, যখন কোনো একটা বিষয়ের বা কোনো একটা ঘটনা তদন্ত করে, আর সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু একটা নিরপেক্ষতার অভিযোগ উঠে বা একটা বায়াস তদন্তের অভিযোগ উঠে, তখন সিবিআই সে তদন্ত ভার যদি গ্রহণ করে, তখন দেখা যায় যে এই রাজ্য সরকারের পুলিশ আর সিবিআইয়ের পুলিশের মধ্যে কিন্তু একটা বিরাট ট্যাসেল দেখা যায়। অনেক সময় বলা হয় যে সিবিআইকে সাহায্য করছে না রাজ্য সরকারের পুলিশ, তাই কিন্তু সিবিআই তদন্ত করতে সমস্যা হচ্ছে। অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিবিআই কিন্তু প্রথমেই বা সরাসরি কিন্তু তদন্ত শুরু করে না। যেমন এই আরজিকর কাণ্ডে প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে, তারপরে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। অর্থাৎ যেহেতু প্রথমে সিবিআই তদন্তভার গ্রহণ করে না, অর্থাৎ প্লেস অফ অকারেন্স বা পিওতে গিয়ে পৌঁছায় না, তার ফলে কী হয়ে যায়, এই যে লেটটা হয়ে যায় 5 দিন 10 দিন বা 15 দিন, এর ফলে কী হয়ে যায় যে আসল যে অনেক এভিডেন্স কিন্তু নষ্ট হয়ে যায়, ন্যাচারালি নষ্ট হয়ে যায়। অনেক সময় যারা এই ঘটনাগুলো ঘটায়, যারা যুক্ত থাকে, তারা ইচ্ছা করে এই এভিডেন্স কিন্তু নষ্ট করে দেওয়া হয়। সেরকম অভিযোগ কিন্তু আরজি করে ঘটেছে। যে সেমিনার রুমে ঘটনাটি ঘটেছে, তার পাশের রুম নাকি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি সেদিনে রাত্রেবেলা সেখানে ভাঙচুর করা হয়েছিল, যাতে এখানে প্রমাণকে লোপাট করা হয়। এর ফলে কিন্তু সিবিআইয়ের তদন্ত করতে অনেক সমস্যা দেখা যায়। অন্যদিকে আর একটা সমস্যা হয়, সিবিআইয়ের কিন্তু স্টাফ কিন্তু 4 জন 5 জন বা 10 জন, কারণ সেই টিম কিন্তু এই তদন্তভার শুরু করে। অর্থাৎ সিবিআইয়ের মূল কাজই হচ্ছে তদন্ত করা, কিন্তু সিবিআইয়ের কিন্তু নিজস্ব কোনো ফোর্স নেই, অর্থাৎ শুধু এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার আছে, যে বিরাট বড় ফোর্স কিন্তু নেই। আর তাই সিবিআইকে কিন্তু সাহায্য নিতে হয় সিআরপিএফের সাহায্য নিতে হয়। অনেক সময় কোনো এই সিআরপিএফের সাহায্য না নিয়ে সিবিআইকে কিন্তু স্পটে গিয়ে তদন্ত করতে হয়। তার ফলে অনেক যে উত্তেজিত জনতা বা অনেকে পলিটিক্যালি মোটিভেটেড জনতা কিন্তু সিবিআইয়ের উপরে কিন্তু আক্রমণ করে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ সিবিআই আমাদের এত আশা, সিবিআই আমাদের ভরসা, সিবিআইকে আমরা সবসময় বলি সিবিআই তদন্ত চাই, কিন্তু দেখা যায় যে সিবিআইয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আছে, তবুও আমাদের কাউকে ধরার জায়গা নাই, আমরা কিন্তু সিবিআইকে ধরার চেষ্টা করছি। অর্থাৎ সিবিআইয়ের জন্য কিন্তু বা সিবিআইয়ের প্রতি আমাদের এখনও আশা ভরসা আছে। আর আমরা চাই যে কলকাতার এই যে ঘটনাটি ঘটেছে তার সঠিক তদন্ত করুক সিবিআই, এবং দ্রুত যারা দোষী তারা শাস্তি পাক। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের যতগুলো ঘটনা ঘটেছে আগে বা আগামী দিনে ঘটবে, তার জন্য সঠিক তদন্ত এবং দ্রুত তদন্ত করতে পারে সিবিআই। এই ভরসা আমাদের এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। এই হলো আজকের ভিডিও। এখন সিবিআই তদন্তে আপনি কতটা ভরসা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলো আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।